প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সিআরডি জিওগ্রাফি ক্লাস 9 থেকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের 2024 সালে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে কী ধরনের প্রশ্ন আসতে চলেছে তোমাদের ভূগোল বিষয় থেকে সেই নিয়ে আলোচনা করছি। একটা আমি নমুনা প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করছি, যেটা আমাদের বিদ্যালয়ে 2023 সালে এই প্রশ্নটি পড়েছিল। পূর্ণমান থাকবে 15, সময় থাকবে 30 মিনিট। আচ্ছা, প্রথমে চলো দেখে নেওয়া যাক যে সপ্তম শ্রেণী ভূগোল পাঠ্য বইয়ের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসটা কী আছে। দেখো, সিলেবাস প্রথম ইউনিট টেস্টের সিলেবাস আছে পৃথিবীর পরিক্রমণ গতি, ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, বায়ুর চাপ আর এশিয়া মহাদেশ। এই 4টি অধ্যায় থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় প্রশ্ন আসবে। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলি কী আছে। প্রথমে দেখো, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। কর্কট সংক্রান্তি হয় 21শে মার্চ, 21শে জুন, 22শে ডিসেম্বর তারিখে। সঠিক উত্তরটি তোমাদের পাঠ্য বই 13 পৃষ্ঠায় আছে। সঠিক উত্তরটি হবে 21শে জুন। বইয়ের কোথায় আছে, কত পৃষ্ঠায় আছে, একটু দেখে নেওয়া যাক। দেখো 13 পৃষ্ঠায় দেখো, 21শে জুনকে কর্কট সংক্রান্তি বলা হয়। তাহলে এই বইয়ের লাইন ধরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। পরের প্রশ্ন, হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝখানে আছে তিব্বত, আনাতোলিয়া, মঙ্গোলিয়া মালভূমি। এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 86 পৃষ্ঠায় রয়েছে। সঠিক উত্তরটি হবে তিব্বত মালভূমি। দেখো, হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝখানে আছে তিব্বত মালভূমি। তাহলে এই লাইন ধরে কিন্তু পরীক্ষা প্রশ্ন এসেছে। এরপরে 364 দিন, 365 দিন, 366 দিন। দিনের বছরকে বলা হয় অধিবর্ষ। এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 7 পৃষ্ঠা রয়েছে। উত্তরটি হবে 366 দিনকে অধিবর্ষ বলা হয়। দেখো পাঠ্য বই 7 পৃষ্ঠা দেখো, 366 দিনের বছরকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নে আসি। শূন্যস্থান পূরণ করো। 1 × 2 = 2। বায়ুর চাপ মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 31 পৃষ্ঠা রয়েছে। উত্তরটি হবে ব্যারোমিটার। দেখো 31 পৃষ্ঠায় আছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। পরের প্রশ্ন, ড্যাশ নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয়। উত্তরটি তোমাদের পাঠ্য বই 90 পৃষ্ঠায় রয়েছে। সঠিক উত্তরটি হবে ইয়াংসি নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয়। দেখো, ইয়াংসি নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয়। এটি তোমাদের পাঠ্য বই 90 পৃষ্ঠায় রয়েছে। যদি আমার ক্লাসটিকে ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের কিন্তু ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করবে। এরপর আমরা 3 নম্বর দাগে আসছি। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করো। ক স্তম্ভ এবং খ স্তম্ভ। ক স্তম্ভে দেখো, অপসুর অবস্থা, শরৎকালীন বিষুব, স্থলভাগের নিম্নতর অংশ আছে। আর খ স্তম্ভে দেখো 23শে সেপ্টেম্বর, মরুসাগর আর 4ঠা জুলাই। দেখো, অপসুর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি থাকে, 15,20,00,000 কিলোমিটার। তাহলে এটা হবে 4ঠা জুলাইতে হয়। তাহলে যে অপসুর এই সোজাসুজি লিখবে 4ঠা জুলাই, অর্থাৎ 3 নম্বরটা ঠিক। শরৎকালীন বিষুব এটাকে বলা হচ্ছে আমাদের যে 23শে সেপ্টেম্বর এই শরৎকালীন বিষুবটি হয়। তাহলে এইটা সোজা কিন্তু 1 নম্বর দাগ দিয়ে 23শে সেপ্টেম্বর লিখবে। তো স্থলভাগের নিম্নতম অংশটির নাম কি? এটা হবে মরুসাগর। তাহলে এটা এই 2 নম্বর দিয়ে এখানে লিখবে মরুসাগর। এভাবে কিন্তু এটা করতে হবে। এরপরে আমরা আসছি 4 নম্বর দাগে। সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন? এই উত্তরটি তোমাদের পাঠ্য বই দেখো 29 পৃষ্ঠায় রয়েছে। তোমার 29 পৃষ্ঠায় এই যে তবুও তুমি প্রচণ্ড চাপ বুঝতে পারছো না কেন, এই যে বায়ুর চাপটা আমরা কেন অনুভব করতে পারছি না, তাহলে উত্তরটা কিভাবে লিখতে হবে একটু দেখে নাও। তোমরা দাগ নাম্বার দেবে আর উত্তরে লিখবে, আমরা বায়ুর চাপ অনুভব করি না কারণ আমাদের শরীরের ভিতরেও বায়ুর বাতাস আছে। তাহলে আমাদের শরীরের ভেতরে বাতাস আছে আর সেই বাতাসও বাইরের বাতাসের সমান এবং বিপরীত দিকে চাপ দিচ্ছে। তাই আমরা বাইরের বাতাসের চাপ বুঝতে পারছি না বা অনুভব করতে পারছি না। তাহলে আমাদের শরীরের ভেতরেও বাতাস আছে আর সেই বাতাসও বাইরের বাতাসের সমান এবং বিপরীত চাপ দিচ্ছে। তাই আমরা
বাইরের বাতাসের চাপ বুঝতে পারছি না, এটা তোমরা লিখবে। তোমরা 5 পৃষ্ঠায় এই অপসূর অনুসূর এই ছবিটা দেখে নাও, এখান দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্নটি আসে। তার উত্তরটি আমরা কিভাবে লিখব? পয়েন্টটা দিবে পৃথিবীর অনুসূর অবস্থান। তাহলে পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার হওয়ায় সূর্য সেই উপবৃত্তাকার কক্ষপথের কেন্দ্রে অবস্থান না করে কোথায় অবস্থান করছে? নাভিতে, মানে ফোকাসে অবস্থান করছে। ফলে পৃথিবী এবং সূর্যের যখন কি হয়, দূরত্ব বছরের বিভিন্ন সময় কখনো কাছে আসে, কখনো দূরে সরে যায়। অর্থাৎ পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় কখনো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সমান হয় না, কখনো কাছে আসে এবং দূরে সরে যায়। তাই এক সময় পৃথিবী সূর্যের বেশি কাছে আসে, আবার এক সময় দূরে চলে যায়। তো সেই জন্য যখন 3রা জানুয়ারি মাসের 3 তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়, প্রায় 14,70,00,000 কিলোমিটার। আর এই অবস্থানকে বলা হয় অনুসূর। তোমরা এই ছবিটি ভালো করে লক্ষ্য রাখো। দেখো সূর্য আর এই কক্ষপথের চারিদিকে পৃথিবী ঘুরছে, দেখতে হয় ডিমের মতো বা উপবৃত্তাকার। তাহলে উপবৃত্তাকার কক্ষপথের কেন্দ্র বলে কিছু হয় না, নাভি হয়। অর্থাৎ পৃথিবী এবং সূর্য এমন থাকে যে কখনো সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব কমে যায়, আবার কখনো বেড়ে যায়। ঠিক 3রা জানুয়ারি মাসে, মানে জানুয়ারি মাসের 3 তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে 14,70,00,000 কিলোমিটার। আবার দেখো 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে বেশি, 15,20,00,000 কিলোমিটার। তাহলে এই যখনই দূরত্ব কম হচ্ছে তখন হচ্ছে অনুসূর, আর যখনই দূরত্ব বেশি হচ্ছে তখন হচ্ছে অপসূর। এই ছবিটি তোমরা অবশ্যই আঁকবে, তাহলে এই প্রশ্নটি তোমরা সম্পূর্ণ নাম্বারটি পাবে। এবারে 3 নম্বর প্রশ্নটা, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে দুটি পার্থক্য লেখো। এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 21 এবং 24 পৃষ্ঠায় আছে। অক্ষরেখার বৈশিষ্ট্য এবং দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য আছে, সেখান থেকে তোমাদের পার্থক্যটি লিখতে হবে। তোমরা তোমাদের খাতাতে ঠিক এভাবে লাইন টানবে, একদিকে লিখবে অক্ষরেখা, আরেকটা দিকে লিখবে দ্রাঘিমা রেখা। পয়েন্টগুলি তোমরা এইভাবে লিখবে যে অক্ষরেখা পরস্পর সমান্তরাল হয়, কিন্তু দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত হয়, মানে পুরো গোল হয়। দ্রাঘিমা রেখাগুলি কিন্তু পুরো গোল হয় না, অর্ধবৃত্ত হয়। আর একটু গুরুত্বপূর্ণ অক্ষরেখার উদাহরণ তোমরা দিবে, যেমন নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। আর দ্রাঘিমা রেখা হচ্ছে মূল মধ্যরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। আর যদি পারো তোমরা দুটো ছবি আঁকলে জিনিসটা আরও পরিষ্কার বোঝা যাবে। তাহলে পৃথিবী এঁকে তার পূর্ব পশ্চিমে সমান্তরালে যে ঠিক পূর্ণবৃত্ত গোল রেখাগুলি অঙ্কন করবে এবং উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম পয়েন্ট করবে, আর দেখিয়ে দিবে এটা অক্ষরেখা। আর এই মাঝখানে যেটা আছে নিরক্ষরেখা 0 ডিগ্রি আমি দেখিয়েছি, এভাবে দেখাবে। আর দ্রাঘিমা রেখাও ঠিক পৃথিবী গোল করে উত্তর থেকে দক্ষিণ দিকে রেখাগুলি টেনে দেবে, এবং এই মাঝখানটা হচ্ছে মূল মধ্যরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি, আর এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে তোমরা 2-এ 2 পাবে। এবার পরের প্রশ্নটি হচ্ছে টিকা লেখো। একটু টিকা লিখতে দিবে। ওপেক, OPEC, এই ওপেক সম্পর্কে একটু টিকা লিখতে হবে। এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 98 পৃষ্ঠায় আছে। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের পাঠ্য বই 98 পৃষ্ঠা দেখো, এই ওপেক OPEC এর পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এইটা তোমরা আগে লিখবে। যদি ইংলিশে না লিখতে পারো তোমরা বাংলায় কথাটি লিখবে যে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, এটা তোমরা লিখলে। আর এটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বের বাজারে খনিজ তেলের দাম কত হবে এবং কোন দেশ কত পরিমাণে খনিজ তেল বিক্রি করতে পারবে, সেটাই হচ্ছে ওপেকের মূল উদ্দেশ্য। আর পৃথিবীর প্রধান যে তৈল উত্তোলনকারী দেশগুলি, তারা কিন্তু এই বিশ্বের বাজারে খনিজ তেলের দাম এবং পরিমাণ এগুলো তারা নির্ধারিত করে। তোমরা এখান থেকে এতটা পরীক্ষার খাতায় লিখবে। এরপরে আমরা 5 নম্বর দাগে প্রশ্নে আসছি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। দুটো দেওয়া থাকবে, একটা করতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ অবস্থার 3টি পার্থক্য লেখো।
মানে বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে 3টি পার্থক্য লিখতে হবে। এই উত্তরটি তোমাদের পাঠ্যবই 35 পৃষ্ঠা দেখো আছে। আমি উত্তরটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে শোনো, পারলে খাতায় টুকে নাও। তোমাদের পাঠ্য বইয়ে দেখো 35 পৃষ্ঠা সুন্দর ছবি এঁকে বোঝানো হয়েছে। কি কি পয়েন্ট আমরা কিভাবে লিখবো একটু দেখে নেওয়া যাক। এটা বায়ুর উচ্চচাপ, এটা বায়ুর নিম্নচাপ। তাহলে ডান দিক বাম দিক করে তোমরা খাতায় সাজিয়ে নেবে। প্রথমে তোমরা যেটা লিখবে যে উচ্চচাপ। তাহলে উচ্চচাপ আমরা কি লিখব? উচ্চচাপ মানে যেখানে উষ্ণতা কম, অর্থাৎ যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম, অর্থাৎ বায়ু শীতল বায়ু, সেখানে কিন্তু উচ্চচাপ দেখতে পাওয়া যায়। তাহলে যেখানে তাপমাত্রা কম সেখানে কিন্তু উচ্চচাপ দেখতে পাওয়া যায়। যেমন মেরু অঞ্চলে, শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে, এটা উদাহরণ। আর এদিকে লিখবে নিম্নচাপে, তো তোমরা লিখবে যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি, সেখানে কি হয়, বায়ুর উষ্ণতা বেশি হওয়ার জন্য সেই অঞ্চলগুলোতে নিম্নচাপ দেখতে পাওয়া যায়। যেমন নিরক্ষীয় অঞ্চলে এবং ক্রান্তীয় অঞ্চলে। তাহলে যেখানে উষ্ণতা কম সেখানে উচ্চচাপ, আর যেখানে উষ্ণতা বেশি সেখানে নিম্নচাপ। 2 নম্বর পয়েন্টে কি লিখবে যে উচ্চচাপের বায়ু শীতল হওয়ার জন্য সেটা সংকুচিত হয়, ভারী হয়, আর নিম্নচাপের বায়ু যেহেতু উষ্ণ হয় সেটা হালকা হয় এবং প্রসারিত হয় এবং উপরের দিকে উঠে যায়। 3 নম্বর পয়েন্টে কি লিখবে যে শীতল বাতাস খুব ঠান্ডা এবং ভারী, তাই ভূপৃষ্ঠের নিচে নেমে আসে। তাহলে এইখানটায় লিখবে যে শীতল অঞ্চলে বাতাস ঠান্ডা ও ভারী হয় বলে ভূপৃষ্ঠের দিকে বা নিচের দিকে নেমে আসে। আর উষ্ণ অঞ্চলের বাতাস কি হয়, হালকা হয় বলে এটা উপরের দিকে উঠে যায়। আর পরের পয়েন্টে যেটা লিখবে তোমরা যে শীতল বাতাসে যেহেতু জলীয় বাষ্প থাকে না, তাই এখানে বৃষ্টিপাত হয় না, মেঘ হয় না। তাহলে উচ্চচাপ অঞ্চলে বৃষ্টিপাত হয় না, কারণ হচ্ছে বাতাসে জলীয় বাষ্প নেই। আর যেখানে উষ্ণ বাতাস, সেই উষ্ণ বাতাসে জলীয় বাষ্প থাকে, ফলে এখানে মেঘ হয় এবং বৃষ্টিপাত হয় এবং ঝড় হয়। এই 4টি পয়েন্ট তোমরা পরীক্ষার খাতায় লিখবে। পরের প্রশ্নটা হচ্ছে ইয়াংসি কিয়াং অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধি কেন? তাহলে ইয়াংসি কিয়াং অববাহিকাটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি কেন, এটা তোমাদের লিখতে হবে, তার কারণগুলো লিখতে হবে। উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 95 পৃষ্ঠায় রয়েছে। দেখো পাঠ্য বইয়ে 95 পৃষ্ঠায় উত্তরটি সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা খাতায় টুকে নাও। তোমরা এই লেখার আগে তোমরা প্রথমে লিখবে যে এশিয়া মহাদেশের একটি উন্নত সমৃদ্ধিশালী অঞ্চল হচ্ছে ইয়াংসি কিয়াং নদী অববাহিকা, এটা তোমরা ভূমিকায় লিখবে। দেখো বইয়ের ঠিক এই জায়গাটা, এই ভাষাটি তোমরা লিখবে। এশিয়া মহাদেশের একটি উন্নত সমৃদ্ধশালী অঞ্চল হলো ইয়াংসি কিয়াং নদী অববাহিকা হলো। তারপরে এই অঞ্চলটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার কারণগুলি হইল, এই 4টি পয়েন্ট তোমরা লিখবে। প্রথম পয়েন্ট এক লিখবে যে কৃষির উন্নতি। তাহলে এই অঞ্চলটি অনুকূল, এখানকার জলবায়ু, উর্বর পলিমাটি আর বিস্তীর্ণ সমভূমি হওয়ার জন্য কি হয়েছে, এখানে কৃষিকাজ খুব ভালো হয়। এটা 1 নম্বরে লিখলে। দ্বিতীয় পয়েন্টে তোমার লিখবে যে খনিজ সম্পদের প্রাচুর্য। দেখো যে কোনো শিল্প তৈরি করতে গেলে খনিজ সম্পদ দরকার, যেমন কয়লা, আকরিক লোহা, তামা, দস্তা, টাংস্টেন, এগুলো কিন্তু এই অঞ্চলে আছে, তাই এখানে শিল্প গড়ে উঠেছে। 3 নম্বরে যে পয়েন্টগুলো তোমরা লিখবে যেখানে উন্নত পরিবহন ব্যবস্থা আছে, পর্যাপ্ত জল সম্পদ আছে এবং এখানে বন্দরের অবস্থান আছে, যেমন সাংহাই বন্দর আছে। আর এখানে জনবসতি ঘনত্ব বেশি, সুলভ মানে সস্তায় শ্রমিক এখানে পাওয়া যায়, আর শিল্পের পরিকাঠামো এই অঞ্চলটিতে খুব উন্নত, এটা তোমরা লিখবে। এইগুলোর জন্য এই অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, রাসায়নিক শিল্পকেন্দ্র, যন্ত্রপাতি নির্মাণ কারখানা, রেশম এবং বস্ত্রবায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। ব্যাস, এখান থেকে এতটা লিখলে তোমরা কিন্তু 3-এ 3 পেয়ে যাবে। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তোমরা আমার এই সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো।